সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন পাভেল পার্থ। স্বাগত সময় সংলাপে পাভেল দা। আমরা আলোচনা করতে চাই পার্বণ নিয়ে, যে একটা পার্বণের মৌসুম শুরু হয়ে গেল। মানে বাংলাদেশে তো প্রতি মাসেই পার্বণ, কিন্তু চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এগুলো পার্বণের একটা খুব ভালো সময়। আমরা দেখি যে এই মাসগুলিতে পার্বণের ছড়িয়ে পড়ে, সাথে সরগরম শোনা যায়। সেই জায়গা থেকে চৈত্র সংক্রান্তি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আপনি যদি সংক্রান্তি থেকে শুরু করেন আলোচনাটা। আজকের আলোচনাটা যেহেতু আমরা একটা চৈত্র সংক্রান্তি বা বছরের শেষ দিয়ে যে বর্ষ বিদায়ের যে পার্বণ এবং বছরের শুরুতে যে পার্বণ, সেখান থেকে যদি আসলে দেখতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখন যে সময় আসলে পার করছি, যে আপনার বসন্তকাল, যে বসন্তকালের পরবর্তী সময়ে আমাদের যেটি আসলে শুরু হয়ে যাবে যে গ্রীষ্মকাল। তো এই যে ঋতুর যে একটি বৈচিত্র্য এবং প্রকৃতিতে বিভিন্ন রকমের আসলে চিহ্ন থাকে, যে আমরা বলি যে আমার যদি আসলে একটা অসুখ হয় বা একটা কিছু, তো মানুষের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের চিহ্ন থাকে, যে আপনার একটা গা গরম হতে পারে, জ্বর কিংবা লক্ষণ দেখা দেয়, উপসর্গগুলো। প্রকৃতির মধ্যেও কিন্তু এরকম উপসর্গ আছে। তা আমরা এখন যে কালটি আসলে পাড়ি দিচ্ছি, যে বসন্তকাল, যে বর্ষ বিদায়ের, এখন কিন্তু প্রকৃতিতে অনেক রকমের উপসর্গ আপনি দেখতে পাবেন চৈত্রতে, বিশেষ করে ফাল্গুন চৈত্র, যখন অনেক মানুষ তার বিভিন্ন রকমের পার্বণ শেষ করেছে। যেমন আপনার আমরা যদি আজকে আমাদের যে চান্দার বিল, যে আপনার গোপালগঞ্জ, মাদারীপুর এই অঞ্চলে যে চান্দার বিল, ওই অঞ্চলে কিন্তু ঘাটা বান্ধা একটা ব্রত পালন করেছে তারা। তো ওই অঞ্চলে যে লাউ কুমড়ার ফুল, কিংবা হচ্ছে যে আপনার হাওড় অঞ্চলে, আমাদের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে তারাও কিন্তু আপনার ভাট ফুল দিয়ে এটি পালন করেছে। এটি পালনের অন্যতম বিষয় ছিল কিন্তু আপনার ফাল্গুন যে মাস, সেটিকে বিদায় জানানো। কারণ এই সময়টা কিন্তু আবহাওয়া অনেক বেশি শুষ্ক এবং মানুষের বিভিন্ন ধরনের রোগ সুখ হচ্ছে, ত্বকের বিভিন্ন রোগ, চুলকানি, খোসপাত্র, এরকম গরু ছাগলের রোগ শোক হচ্ছে। তো সবাইকে হচ্ছে সুস্থ রাখার জন্য এই ধরনের বিভিন্ন কৃত্য, যখন কৃত্যগুলো অনেক বেশি মানুষের অংশগ্রহণে, এখানে হিন্দু, মুসলিম কিংবা আদিবাসী, বাঙালি সবার অংশগ্রহণ জমে ওঠে, তখন কিন্তু আসলে কৃত্য আসলে পার্বণের রূপ নেয়। সেটি কিন্তু আসলে হয়েছে, এবং সেটার ধারাবাহিকতায় আপনি দেখবেন যে আমরা যদি বৃহত্তর উত্তরবঙ্গ কিংবা চা বাগানের কথা বলি, যে এখানে সাঁওতালরা আছেন, তাহা বাহা পরব আসলে করবেন। বাহা পরবও আসলে জমে উঠেছে বিভিন্ন জায়গায়, হয়তোবা 2 দিনে বা 3 দিনে সেটি আসলে করছেন সমতলে। তো এটা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আসলে হচ্ছে, যে এইরকম। কিন্তু প্রকৃতির যে আসলে চিহ্ন, যে নির্দেশনা, এটি খুব জরুরি আসলে বোঝা। এই সময়ে দেখবেন যে আপনার প্রকৃতিতে অনেক রস, মানে অনেক রস, যে আপনার তিতা রস, আপনি অনেক তিতা শাকের মধ্যে সেটি দেখতে পাবেন, সেটা গিমা তিতা হোক কিংবা পাট শাক হোক, সেটা কাটাখুদি হোক, তেলাকুচা হোক, বিভিন্ন রকম শাকের ভেতরে আসলে প্রকৃতি তিতা রস হচ্ছে যে উৎসর্গিত করেছে। ঠিক একইভাবে আমরা বিভিন্ন ধরনের রস দেখতে পাবো, মধু রস, যে আপনার এই সময়টা সুন্দরবনে কিন্তু আপনার মৌমাছিরা তার চাক তৈরি করবে, এবং আর কিছুদিন পর থেকে বাংলাদেশ বন বিভাগ কিন্তু তার একটি পাস পারমিট দিবে ওই অঞ্চলে যে মওয়ালি আছে তাদের মধু সংগ্রহ করার জন্য। ঠিক একইভাবে কিন্তু আপনি এই সময় প্রকৃতিতে আমাদের আম মুকুল হচ্ছে, আসলে শুরু হয়ে যাবে আমাদের মধু মাসের যত ফল, যে আপনার সেই আয়োজনটা কিন্তু শুরু হবে এই সময়, জন্ম নেবে। মানে আমরা বলছি যে মানে আপনার একই সাথে তিতা, একই সাথে মধুরস জন্ম নিবে প্রকৃতিতে। এই মধুরস হচ্ছে যে একটা নির্দেশনা, যেটা আপনি বলেছেন যে চিহ্ন কিংবা একটি ধরন বা লক্ষণ, যেটা আমার সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন জীবনে একটি পার্বণে আসলে রূপ নিবে, যে আমি কিভাবে প্রকৃতির এই রস আসলে গ্রহণ করব আমার সমাজে। তো এই রস গ্রহণের প্রতিটা সমাজে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন যে কৃত্য বা আচার রীতি, এটি যখন অনেক মানুষ মিলে আসলে আমরা করছি, বিভিন্ন বয়সের উৎসবে করছি, তখনই কিন্তু উৎসবে পরিণত হচ্ছে। এবং সেটিই কিন্তু হয়তোবা বিভিন্ন বাংলা মাসের শেষে যে সংক্রান্তি, ফাল্গুন সংক্রান্তি কিংবা চৈত্র সংক্রান্তি, আবার বাংলা একটি মাসের শুরুতে যেরকম একটি মাস পয়লা, ঠিক এরকম বাংলা একটি বছরের শেষে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আবার একটি বাংলা বছরের শুরুতে হচ্ছে আপনার পহেলা বৈশাখ কিংবা নববর্ষ, যেটি শুধুমাত্র বাঙালি জীবনেই নয়, অন্যান্য যে জাতিগোষ্ঠী বাংলাদেশে আছেন তাদের সবার জীবনেই কিন্তু এটি আছে, এবং এটি খুবই বর্ণিল, বর্ণাঢ্য
এবং যেটির সাথে আমাদের এই প্রকৃতির ভিন্ন ভিন্ন ব্যঞ্জনা, ভিন্ন ভিন্ন সুর এবং প্রতিটা বিষয় কিন্তু আসলে মিশে আছে। আপনি দেখেছেন আমরা একদমই বাংলা গানে, যেটি খুবই জনপ্রিয় গান, যে আমায় ঘুম ভাঙাইয়া গেলে রে মরার কোকিলের, এই যে আসলে বলছে যে আপনার বিভিন্ন রস গ্রহণ করতে চায়, ভিন্ন ভিন্ন সুর আসলে শুনে একটা উপলব্ধি হয় সমাজের মধ্যে, একটি পার্বণ কিন্তু আসলে তৈরি হয়। এবং একটি পার্বণ কিন্তু আপনার প্রতিদিন প্রতি সময় আসলে ভাঙচুরের ভেতর দিয়ে তৈরি হয়। এটি এমন নয় যে আসলে 500 বছর আগে এই পার্বণটি তৈরি হয়েছিল, 500 বছর পরে হচ্ছে যে এটি আসলে থাকবে না কিংবা থাকবে। এটি কিন্তু আসলে চলমান একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার ভেতর দিয়ে প্রতিদিন প্রতিটি সমাজে প্রতিটি সময়ে যে একটা পার্বণ তার নতুন পরিচয় পায়, নতুন জীবন পায়, নতুন প্রাণ পায়, যাতে অনেক মানুষ একসাথে আসলে নতুন প্রাণ পায়। আমরা বিরতিতে যাই পাফেল ভাই, এসে আলোচনা করতে চাই যে সংক্রান্তিতে আমরা আছি। সংক্রান্তির তো নানা ওই চড়ক পূজা সহ নানা রকম অনেক কিছু আছে, মানে প্রকৃতি বন্দনা আছে, সব মধুরস। এই আয়োজন দিয়ে তো একটা বন্দনা, কিন্তু এই চড়ক পূজা সহ নানা রকম পূজা কিন্তু আছে, পূজার আয়োজন আছে। এই পুজোও তো আসলে একটা উৎসব। অবশ্যই অবশ্যই, এটা প্রতিটা যেটি আসলে বলছেন যে প্রত্যেকটাই আসলে উৎসবের এক একটি অংশ আসলে ভিন্ন ভিন্ন জায়গাতে। তো আমরা যদি একদম চড়ক পূজা, যেহেতু চৈত্র সংক্রান্তির একটি বড় আয়োজন, যে বাঙালি সহ অন্যান্য আদিবাসী অঞ্চলেও আছে, যে কোচ বা বর্মন যারা আছেন তাদের মধ্যে চড়ক পূজার বিষয়টি আছে। তো চড়কের একটা অন্যতম বিষয় কিন্তু যে আপনার একটা চড়কের দল, যে মাগনের দল, গাজনের দল, সেটি আসলে তৈরি করা। এবং একটি চড়কের দল যেটি তৈরি হচ্ছে, যিনি এটির প্রধান শিক্ষক, যাকে সন্ন্যাসী বলছে, বা কোনো কোনো জায়গায় হয়তো বা গাজনের সন্ন্যাসী কিংবা গাইছা সন্ন্যাসী, এরকম বিভিন্ন কিছু বলছে, তারা কিন্তু ওই গ্রামের বিভিন্ন এলাকার যারা শিশু কিশোর আছে তাদেরকে নিয়ে এই দলটি আসলে তৈরি করছেন। মেয়েদেরকেও কিন্তু দেখা যায় যে চড়কের দলে আসলে আসছে, যে কম বয়সী মানে মেয়েদের। এবং চড়কের দলের একটি অন্যতম প্রধান বিষয় হচ্ছে, যারা দলে আসছে এটি কিন্তু ভিন্ন ভিন্ন ধর্মেরও আসলে হতে পারে। মানে এই দলে আসাটি মানে শুধুমাত্র কিছুদিন, যারা একটি মাস একটা নিয়ম পালন করবে, যে নিয়মে তারা এই যে একজন আসলে শিক্ষক, যে গুরুজি, তার কাছ থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আসলে নিবে, তারা কিছু নিয়ম পালন করবে, তারা এখানে নিরামিষ গ্রহণ করবে, এমনকি ড্রেস কোড, যে আপনার একটা লাল রঙের কাপড়, পোশাকের যে লাল কাপড় পরবে, তারা একটা জীবন সম্পর্কে, যে একটি মানে আমি যে আসলে একটা জীবনের আনন্দ উপভোগ করতে চাই, উপলব্ধি করতে চাই, এর জন্য আমার একটা প্রস্তুতি দরকার, এর জন্য একটি সাধনা দরকার, যেটি একটি সাধনা কাল হয়তো খুবই কম। তো এই সাধনা কালের ভেতর দিয়ে একটি ক্লাস হয়তোবা আমরা দেখি, যে এরকম ক্লাস হয় না, যে আমরা হয়তোবা সময় তো টেলিভিশন তো অনেক অনুষ্ঠান প্রচার করে, আমরা যদি এই অনুষ্ঠানটাকে দেখি তাহলে এটি হচ্ছে যে হয়তো একটি ক্লাসের মতো, যে একটা নির্দিষ্ট সময় প্রচারিত একটা খণ্ড। ঠিক তাই, আমরা চড়কের যে চড়ক গাছে বর্ষি গেথে আসলে ঘোরানো, এটা কিন্তু আসলে প্রক্রিয়ার একটি অংশ মাত্র, কিন্তু বাকি যে পেছনের যে গল্প প্রস্তুতি, এটা কিন্তু পুরাটাই আসলে তার জীবনের হচ্ছে যে একটি শিক্ষা সাধনার বিষয়, যে সাধনার একটি অংশ হচ্ছে এরকম ঘোরানো। এবং এই চড়কের উৎসবের ভেতরেই, এই পূজার ভেতরেই কিন্তু আপনার নীলপাট পূজা আছে, তারপরে হচ্ছে যে অগ্নি পূজা আছে, যেগুলো প্রত্যেকটি আলাদা। যেমন অগ্নি পূজা হচ্ছে আপনার একদম রাতের বেলা, গভীর রাতে শ্মশানের মধ্যে, যখন এই গ্রামে যারা মারা গিয়েছিলেন তাদের সবার আত্মাকে আসলে ডেকে নিয়ে আসা হয়, তাদেরকে জিজ্ঞেস করা হয় তাদের কোনো কিছু আসলে চাওয়ার আছে কিনা, পাওয়ার আছে কিনা, এটি তাহলে এই সময় অতৃপ্ত আত্মা, কিংবা তারা আসলে দান করতে চায় সেটি, কিংবা তারা কোনো কিছু জানান দিতে চান কিনা, যে তাদের জন্য এই সমাজে কোনো অশুভ কোনো কিছু বা কোনো বিপদ ঘটতে পারে কিনা, এরকম একটা বিষয় পূর্বাভাসটা আসলে নিতে চান। এটি হচ্ছে কিন্তু সংযোগ, মানে আমরা বলি না যে সংযোগ কিন্তু বিভিন্ন রকম ভাবে আসলে হতে পারে। তো চড়ক পূজার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানে মাটির সাথে, জলের সাথে, আগুনের সাথে, আকাশের সাথে, মানুষের সাথে, আত্মার সাথে, গাছপালা, পশু পাখির সাথে হচ্ছে একটি সংযোগ স্থাপিত হয়, যে সংযোগের ভেতর দিয়ে হচ্ছে যে আপনার একটা জিনিস চিন্তা করা হয়, যে আমরা একটি বছর পার করেছি, এই বছরে যথেষ্ট ভুল ভ্রান্তি হয়েছে, অপরাধ হয়েছে, এটি যাতে ক্ষমা করা হয়, নতুন বছরের জন্য আসলে আমি প্রস্তুতি নিতে চাই, এর জন্য প্রস্তুতি নেয়ার জন্য যাতে আমাকে সক্ষম করে তোলা হয়, কি কি আমি করব,
এটি যাতে আসলে আমার ভেতরে আসলে তৈরি করা হয় বা আমি সেই চেষ্টাটি আসলে করতে চাই। তো এক একটা সমাজে কিন্তু এক এক রকমের। তো আমি একটা যে জায়গাটি একটা জায়গা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে এই যে পূর্বজনদের আসলে মনে করা। আমরা যদি আসলে আত্মার ইয়েটাতে এই আলোচনাতে এখানে আসলে না মানে ইয়েও না করি, কিন্তু পূর্বজনদের আসলে স্মৃতি, আমরা কিন্তু পূর্বজনদের স্মৃতি নিয়ে আসলে স্মৃতির কাছে বাঁচি, ফেরা। তাই না? ফেরা আমার মা বাবা, আমার হচ্ছে যে দাদু দিদিমা, নানা নানি, কিংবা পূর্বপুরুষ। পূর্বজনদের যে এরকম যারা, এমনকি হচ্ছে যে আপনার রাধারমন কিংবা হচ্ছে যে আপনার লালন শাহ, যত দূরে যেতে পারি, যত দূরে আসলে যেতে পারি, তাই না? যে আমরা এরকম ভাবছি, আমরা ওয়ারি বটেশ্বরের কথা আসলে বলছি, আমরা মহাস্থানগড়ের কথা বলছি, এটা কিন্তু আপনি ভিতরগড়ের কথা বলছি, আপনি কিন্তু এটা সকল সমাজে পাবেন। বর্ষ বিদায় বর্ষা, আপনি মেক্সিকোর আদিবাসীরাও ঠিক এরকম তার বর্ষ বিদায়টি জানিয়ে বর্ষ বরণের সময় তার সকল পূর্বজনদের আত্মার স্মৃতি আসলে ডেকে নিয়ে আসে। এবং এই যে কৃত্য, এটা আপনার জাপানেও যদি দেখি, চীনেও যদি দেখি, এমনকি আমরা তো আসলে নিশ্চিতভাবে কথা বলবো যে পাহাড়ের অনুষঙ্গগুলো নিয়েও, যে আপনার থাইল্যান্ডে বলছে আপনার সাংগ্রান, আমরা যেটি আসলে পার্বত্য চট্টগ্রামে রাখাইনদের মধ্যে আসলে দেখছি যে সাংগ্রাই, তাই না, সাংগ্র্যাং, কিংবা মারমারা বলছেন সাংগ্রাই, এরকম উৎসবগুলোর কিন্তু একটা মানে আপনার এক ধরনের মিলও আসলে আছে, যে গভীরতর মিল। আমরা এমনিতে দেখি না যে পদ্মা নদীর মাঝির হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝির কুবের মাঝি একটি ময়না দ্বীপের স্বপ্ন দেখে, ঠিক আপনি কিন্তু আসলে দেখবেন যে আপনার আর্নেস্ট হেমিংওয়ের কিন্তু আপনার এই মানে জাহাজের মধ্যে নৌকার মাঝি, কিন্তু সে মাঝি নয়, কিন্তু নৌকাতে ভেসেও কিন্তু ওল্ড ম্যান ইন দ্য সিতে আপনার, সে কিন্তু এক ধরনের আসলে স্বপ্ন দেখে আসলে একটি দ্বীপের, মানে এই যে একটি মিল, মানে একটা ওই চাওয়াটা আসলে একই হয়তো। বা আমরা যে প্রান্তে থাকি সমতল এবং পাহাড় নিয়ে কথা যেটা বলছেন যে পাহাড়েও যাব, আমরা সমতলের অনেকটাই কথা বললাম, বলছিলাম যে পাহাড়ে যাব, পাহাড়ে যদি যাই সেখানে তো নানা ধরনের আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের আচারও তো একরকম। এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি, সমতলে, জলে, পাহাড়ে, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু একটা যোগসূত্র আছে। আমরা যদি পাহাড়ের কথা বলি বাংলাদেশের, তো সেই পাহাড়ে কিন্তু আমরা এরকম দেখতে পাবো যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের যে আসলে প্রক্রিয়া, একটা উৎসব মুখর সে বাঙালি অঞ্চলে বা সমতল অঞ্চলের মতো। আমরা যদি চাকমাদের ক্ষেত্রে দেখি, সেটা বিজু উৎসব, এবং বিজু উৎসব কিন্তু 3 দিন ধরে হচ্ছে যে আপনার ফুল বিজু, মূল বিজু, গজ্জা পজ্জা এরকম নামে। আমরা মারমাদের মধ্যে যদি দেখি, তারা কিন্তু আসলে আপনার একটা যে সাংগ্রাই উৎসব করছেন, ত্রিপুরারা করছেন বৈশুক বা বৈশু উৎসব, এটা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে বর্ষ বিদায় এবং বর্ষ বরণ। চাক আদিবাসীরা আছেন আমাদের বান্দারবানের নাইখুংছড়িতে, তো চাকরা কিন্তু আপনার সেই সাংগ্রেং উৎসব যেটি আসলে করছেন, এটা খুবই একটা চমৎকার। মোরা সাংলান বা চানক্রান উৎসব করছেন। তো এটা কিন্তু ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মতো। এমনকি আমরা যদি সমুদ্র উপকূলের কথা বলি, যেখানে রাখাইনরা আছেন, এবং সেই রাখাইনরা কিন্তু যে আপনার সাংগ্রেং উৎসব যেটি, এটিও কিন্তু বর্ষ বিদায় এবং বর্ষ বরণের একটা চমৎকার আসলে ব্যঞ্জনা, যেখানে প্রকৃতির যে প্রতিটা চিহ্নকে হচ্ছে যে একটা উপলব্ধি করার বিষয়। যেমন আমরা বিজুর কথা যদি বলি, যেটি পাহাড়ের একটা বড় আয়োজনের উৎসব, সেই বিজুর মধ্যে কিন্তু চাকমারা যেটি মানে ফুল বিজু, যেটি দিয়ে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি, মানে বছর শেষের, তারা ভাত জরা নামে একটি ফুল আছে, যেটা পাহাড়ে যদি ফুটে, এটি হচ্ছে আসলে অনেকটাই তারিখের মতো, কিংবা আপনার ঘড়ির সময়ের মতো। এই যে পার্বণের চিহ্ন ঘড়ি, এই যে পার্বণের ঘড়ি, পার্বণ জানাচ্ছে, এই যে ফুলটা ফুটে, যে ভাতজরা ফুল, এই ফুলটি নিয়ে শুরু হয় আসলে বিজু উৎসব। এর জন্য এটিকে বিজু ফুলও আসলে বলা হয়। ঠিক একইভাবে চাক আদিবাসীরা, আমরা যেটি বাংলায় বলছি নাগেশ্বর, ঢাকাতেও আছে প্রচুর, আপনি দেখেছেন নাগেশ্বর, এটি কাইনকো ফুল আসলে তারা বলছেন। এই কাইনকো ফুল ফোটা এবং কাইনকো ফুলকে হচ্ছে যে আপনার গ্রহণ করার ভেতর দিয়েই কিন্তু তাদের এই উৎসবটি আসলে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের যে আসলে উৎসবটি শুরু হয়। তো গুরুত্বপূর্ণ জায়গা একটা যেটি আসলে একটু বলতে চাই, সেটি হচ্ছে এর পাশাপাশি আমি মানে পাহাড়ের পাশাপাশি, যদিও এই আদিবাসীরা পাহাড়ের সাথে আসলে সমতলেও মিশ্রিত হয়েছেন, আমরা একটু মণিপুরীদের কথা আসলে বলতে চাই, বিষ্ণুপ্রিয়া মণিপুরী।
বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের এই যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের যে উৎসব, যে বিশু বলছেন, আপনিও অনেক মানে বিশুতে আসলে গিয়েছেন সেই কমলগঞ্জ মণিপুরীদের উৎসব, শমশেরনগর এই অঞ্চলে। তো বিশু উৎসবটি আসলে উৎসর্গ করা হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বলেন হচ্ছে যে আপনার যেমন লামার দই, লামা মানে হচ্ছে একটি অঞ্চল, তাদের ভাষায় দই মানে দেবতা। এই যে লামার দই হচ্ছে এই বসতিতে প্রথম বসতি স্থাপনকারী যে নারী এবং পুরুষ, তাদের নামে উৎসর্গ করা হয় হচ্ছে যে আপনার সকল খাবার, যে খাবারটি আসলে গ্রহণ করবে, যে আপনার পাতায় বাঁশের মধ্যে পানি বিভিন্ন খাবার গ্রহণ মানে উৎসর্গ করে কিন্তু সেটি করা হয়। এই যে দেখেন সেই উৎসবে সেই আবারও জীবিতজন পূর্বজনদের আসলে একটি সম্মিলন, একটা সংযোগ আসলে তৈরি করে, যেটা আমরাও কিন্তু আসলে করছি, যে আমরা গানের ভেতর দিয়ে আমরা কি আসলে করছি না, আমরা যখন হচ্ছে যে আপনার সেই 1000 বছর আগের একটি পদাবলী কীর্তন আসলে করছি, সেটা করছি, কিংবা আমরা যখন একটি পুঁথি পড়ে ফেলছি বা চর্যাতে যাচ্ছি, আমরা কিন্তু হাজার হাজার বছরের স্মৃতিকে আমার সাথে আসলে সংযোগ। এবং এখনো তো আমি চর্যার সঙ্গে বৈষ্ণবের সঙ্গে আমার এই সমকালের তো অনেক মিল খুঁজে পাই। অবশ্যই পাই, মানে এই বিষয়টি আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং যে জায়গাটি হচ্ছে যে বলতে চাই, এই যে ব্যঞ্জনাগুলো আসলে আছে প্রকৃতির, সাঁওতালদের এই যে বাহার পরবর্তীতে তাদের যে বর্ষ বিদায় এবং বরণের যে পর্ব, এটি সাঁওতাল ভাষায় তারা বলছেন সেরমা পরব, মানে এই যে একটা নতুন বছরের আসলে পরব। এবং এই পরবের আগে এবং বাহা পরব থেকে শুরু করে এই পরব পর্যন্ত তারা এই যে আমরা শাল, তারা হচ্ছেন যে আপনার মহুয়া, আপনি শাল মহুয়া, এই যে ফুলগুলো আছে, ইরপ, এরকম আরো অনেকগুলা ফুল আছে যেটি সাঁওতালি বিভিন্ন জায়গাতে আসলে ফুটছে। এই ফুল কখনোই এই পরব ছাড়া কেউ গ্রহণ করবে না। যদি কেউ করে কিংবা এই মধু আসলে পান করে, তাহলে সাঁওতাল সমাজের যিনি নায়কে, যিনি পুরোহিত, উনি ওই বাড়িতে আসলে এই উৎসব ছাড়া প্রবেশ করবেন না, কারণ তারা প্রকৃতির একটি নিয়মকে আসলে লঙ্ঘন করেছে। তো এই যে আমরা সমতল থেকে শুরু করে পাহাড়, জলে, স্থলে বা হাওর কিংবা চা বাগান কিংবা অরণ্যে বাংলাদেশের মানুষেরা যে পার্বণের কথা আসলে বলছেন, এটার অন্যতম শিক্ষা হচ্ছে আসলে অনুমতি এবং আরাধনা এবং উপলব্ধির একটা বিষয় এবং লঙ্ঘন না করার শিক্ষা। এবং আমরা যে প্রকৃতির চক্রের মধ্যে আছি সেটাকে একবার স্মরণ করিয়ে নেয়া। অবশ্যই যে আমরা আসলে প্রকৃতির চক্রের বাইরে নই। এই যে বাইরে নই প্রকৃতির চক্রে, সেটা ভুল। প্রকৃতির আমাদের কাছে আমরা কতটা আসলে বুঝতে পারবো? বাংলাদেশে অনেক আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উল্কির রীতি আছে, যে শরীরে উল্কি আঁকা, এবং এটা কিন্তু তার একটা আসলে চিহ্ন, এটি কখনোই হচ্ছে যে আসলে মুছে দেওয়া যায় না এরকম। তো সংস্কৃতির ভেতরে এমন গভীরতর কিছু আসলে বিষয় থাকে প্রতিটি সমাজের ভেতরে, মানুষের ভিতরে, তার চর্চার ভিতরে, ইচ্ছা করলে জোর করে গায়ের জোরে এটি আসলে মুছে দেয়া যায় না। সেটা আমরা সবসময় আসলে দেখেছি যে আপনার সেটি হুল বা সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে তেভাগা, নানকা, টঙ্ক বিভিন্ন আন্দোলনের সময় মুছে দেওয়ার একটা চেষ্টা কিন্তু করা হয়েছে, কিন্তু মুছে দেওয়া যায় না। কিন্তু একটা যেটা আসলে শুরু হয়েছে, দেখবেন যে এই রকমের উৎসব বা পার্বণকে ঘিরে যে অমুক কোম্পানির, অমুক ফোন কোম্পানির কিংবা বিভিন্ন বহুজাতিক কোম্পানির যে আপনার বর্ষবরণ উৎসব, হয়তো বা আপনার অমুক কোম্পানির বৈশাখী মেলা, এটি কিন্তু অমুক কোম্পানি তমুক কোম্পানির বিষয় নয়। এটি কোম্পানিতে যারা কাজ করেন তারা অবশ্যই এই সংস্কৃতির অংশ এবং তাদেরকে নিয়েই আসলে এটি হয়, কিন্তু এটি যেহেতু একটি জনসমাজের অংশ, এটি একটি বড় ব্যাপক বিষয় আসলে, এটি এইভাবে আসলে পাল্টে দেওয়া কখনোই আসলে সম্ভব নয়। এবং এই যে বর্ষ বরণের ক্ষেত্রে বিশেষ করে যে পোশাক চলে আসলো, যে একটা পোশাকের যেটা আসলে দেখবেন, কারণ পোশাক কিন্তু ভিন্ন ভিন্ন সমাজে ভিন্ন ভিন্ন ব্যঞ্জন আসলে তৈরি করে। হ্যাঁ, আমরা কোচদের তাঁতে যে আসলে পোশাক তারা তৈরি করছেন বা মণিপুরী তাঁতে যে পোশাক তৈরি করেছেন, মণিপুরীদের ইনাফি যেটা দেখেছেন আসলে ওড়না, কিংবা থামি যেটি দেখেছেন, কিংবা চাকমাদের পিনন, তাই না, সেই পিননের যে আসলে রং কিংবা সূত্র বা ব্যাকরণ, এটি কিন্তু এখন যেটি করা হচ্ছে যে আপনার শুধু বাংলা নববর্ষকে লাল সাদাতে হচ্ছে যে একটা মানে বন্দি করে রাখা, আটকে দেয়া, এটি কিন্তু আসলে ঠিক নয়। কারণ অবশ্যই হ্যাঁ, সেটা ভুল, এটা শুধু ভুল নয়, এটি আসলে অন্যায়। কারণ রঙের প্রতি আমার যে আসলে একটি মানে ভিন্ন ভিন্ন রকমের, কারণ কালোই একটি নির্দিষ্ট বিষয়ের রং হবে, নীল একটা নির্দিষ্ট বিষয়ের রং হবে, তা নয় তো আসলে, হলুদ একটি নির্দিষ্ট দিনের রং হবে, তা নয়। এই
মানে বর্ষবরণের রং কিন্তু আসলে কালোও হতে পারে, নীল হতে পারে, সবুজ হতে পারে। কারণ এই স্বাধীনতা তো আমার থাকা উচিত যে আমি কিভাবে, প্রকৃতিতে সব রং আছে, একদম তাই, যে আমি এই বরণটি কিভাবে করতে চাই বা আমি বিদায় কি রঙে আসলে জানাতে চাই। কারণ এটি কিন্তু এক ধরনের প্রক্রিয়া যেটি মনস্তাত্ত্বিকভাবে কোনো শিশুকে একটি বৈষম্যের দিকে আসলে ঠেলে দেয় কিংবা বর্ণবাদী আসলে করে তোলে। যে আপনার এরকম উৎসব মানেই হচ্ছে যে আপনার লাল এবং সাদা কিংবা কখনো হলুদ এবং কালো হয়ে যাচ্ছে আপনার দুঃখের বিষয়, এবং সেক্ষেত্রে বাসন্তী, নীল, গোলাপি। এটি কিন্তু কখনোই নয়। এটা কিন্তু সেই রকমের একটি জায়গা যখন বলা হয় যে গোলাপি হচ্ছে মেয়েদের রং, নীল হচ্ছে ছেলেদের রং। তো এটা কিন্তু, এটা নিয়ে কিন্তু একটি তর্ক আছে। আপনি এটা মানে তুলে খুব ভালো করেছেন যে আমরা এটি নিয়ে আসলে কথা বলতে চাই বা সবাই কথা বলুক, যে গণমাধ্যমগুলো আসলে কথা বলুক, এবং যে জায়গাটাতে আমরা শেষ করে দিতে চাই, মানে আমার জায়গা থেকে আলোচনাটা, আমরা যে প্রকৃতির সূত্র চিহ্ন নিয়ে আসলে কথা বলছি, এবং আজকে বহুজাতিক কোম্পানি বা কর্পোরেটরা যে জায়গাতে নিয়ে যেতে চাচ্ছে, যে মানুষের মগজ থেকে শুরু করে তার শরীর সবকিছু বন্দি করে ফেলতে চাইছে, যে আপনার রুচি বন্দি করে ফেলতে চাইছে, উৎসব বন্দি করে ফেলতে চাইছে, সেই জায়গা থেকে আমাদের অঞ্চলে বিরাজিত যে চর্চাগুলো আছে, যে রীতিগুলো আছে, এটা কিন্তু আরো বেশি করে গভীরভাবে এই প্রজন্মের যারা আছেন বাংলাদেশের, তাদের কিন্তু নিয়ে যাওয়া উচিত, তাদের কিন্তু এটা বোঝা উচিত, জানা জরুরি। মান্দি আদিবাসীদের মধ্যে শালবনে, মধুপুর শালবনে যে উৎসবে তারা আসলে বরণ করছেন, সেখানে তারা কিন্তু একটা কৃতা, তাদের ভাষায় একটা মন্ত্র বলছেন, যে দে মা তাং বনে রুগালাং বনে দে আশু মিখবা বড় মিখবা ইয়া মিখবা চিমু বাদুরিমং ইয়স্থিল চিমুং বালুয়ামিং দে মা তাং বনে। মানে হচ্ছে উৎসর্গ করা হচ্ছে যে দেবতা মিশি শালজং, মানে এরকম যে তুমি সবার জন্য সবকিছু সমান ভাগ করে দাও। যদি এই যে আউশ ধানের ক্ষেত, এই যে আসলে বোরো ধানের ক্ষেত, যদি বৃষ্টি আসে, তুফান আসে, ঝড় আসে, যদি শিলাবৃষ্টিও আসে, যাতে কারোর কোনো ক্ষতি না হয়, যাতে সবার ভালো হয়, এই যে আমরা বারে বারে বলছি আমাদের গ্রাম জনপদে যেই জায়গা সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবার জন্য সমানভাবে ভাগ হোক, এই যে চিন্তা, এই যে দর্শন, অধিকার, একদম তাই, এই চিন্তাটি, এই দর্শনটি নতুন প্রজন্মের ভেতরে জাগরিত হোক, যাতে আমরা একটি বর্ষবিদায়, বর্ষবরণের পার্বণের ভেতর দিয়ে এই জনপদ যে শিক্ষা আসলে জাগরিত করেছে, এটি যাতে সারা দুনিয়ার মানুষকে জানান দিতে পারি যে আমরা সবার জন্য, সকলের অধিকার সমান ভাগের জন্য আমরা একটা সংস্কৃতির চর্চা করি, একটা পার্বণের চর্চা করি, এবং এটা আমরা জাগরিত রাখি। আমরা নিজেরা যে প্রকৃতির চিহ্ন নিয়ে কাজ করি, প্রত্যেকে তো প্রকৃতির চিহ্ন নিয়ে আছি, অবশ্যই। প্রকৃতির চিহ্নকে অস্বীকার করা কিভাবে? হ্যাঁ, সেটাই। সুতরাং প্রকৃতির চিহ্ন কোনোভাবেই মুছে যাবে না, আমরা কোনোভাবে মুছে দেয়া আসলে একটা চেষ্টা থাকতে পারে, চেষ্টা থাকতে পারে, এটি কখনোই মুছে দেওয়া যায় না, সেটা আড়াল করে রাখা যায়, হয়তো বা বদলে ফেলার চেষ্টা থাকে, কিন্তু এটি মুছে দেওয়া সম্ভব নয়, কারণ যুগে যুগে কালে কালে আসলে এটা নিয়ে কথা বলছে। এটা তো সত্য, প্রকৃতি সবচেয়ে শক্তিশালী, অবশ্যই তাই। আমরা সবাই প্রকৃতির অংশ, প্রকৃতির অংশ, এবং সেই জন্য আমাদের বন্দনা, প্রকৃতি বন্দনা, আমাদের এই যে বিদায় এবং কিংবা বরণ সবই প্রকৃতিকে ঘিরেই। সেই জায়গা থেকে যেটা আপনি বলছিলেন যে প্রকৃতি সবাইকে সমৃদ্ধ করুক এবং মঙ্গল করুক, সবাইকে কিন্তু সে আহ্বান জানায়, এবং এই শিক্ষাটা যাতে আমাদের সবার ভিতরে জাগরিত হয়, সেটাই হচ্ছে বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সময় সুন্দর থাকুন।